আমরা স্টার্ট করছি এবার কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশন প্রপারলি স্টার্ট করতে গেলে মেন আমাদের কিছু ডেফিনেশন এক্ষেত্রে জানতে হবে। তো আমি যতটা পারছি ডেফিনেশনগুলো আগে করিয়ে নিই, তাহলে ইন্টিগ্রেশনে ঢুকে গেলে সুবিধা হবে। কমপ্লেক্স ইন্টিগ্রেশন বেশ বড় সড়ো জিনিস এবং টপিকটা বেশ বড় এবং এটা ওই ভেক্টরের মতোই, তোমাদেরকে কিন্তু ভালো প্র্যাকটিস করতে হবে বাড়িতে। কারণ আমি যতই করিয়ে দিই, পরীক্ষাতে একটা আননোন প্রবলেম পড়লে তোমার প্র্যাকটিসের উপরে তোমার কনসেপ্টের উপরেই কিন্তু তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। এখানে ডাটা ধরে কমন দেওয়া খুব মুশকিল, যদিও আসে, কিন্তু আমি খারাপ দিকটাই আগে বলে রাখছি। পরীক্ষাতে একটা বাই চান্স কনসেপচুয়াল প্রবলেম আসতে পারে, যে কোনো প্রবলেম তুমি করতে পারবে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু ভালোভাবে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে, তো যে ডেফিনেশনগুলো লাগবে এগুলো অলমোস্ট আমরা সবাই জানি, তবুও একবার দেখে নিই, কারণ এগুলো উপরেই আমাদেরকে এগোতে হবে। প্রথমে হচ্ছে আর্ক। আর্কের বিষয়টা তোমরা প্রত্যেকেই বোঝো, আর্কের সাথে কার্ভের যে কনসেপ্ট সেটাও বোঝো। দিস ইজ এ আর্ক, দিস ইজ এ আর্ক। যখনই আমরা এরকম কন্টিনিউয়াস আর্কের কালেকশন নিয়ে আমরা সাধারণত কার্ভটা বলে থাকি। তো আর্কের ডেফিনেশন কি বলেছে? দ্য ইকুয়েশন জেড টি ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি এ লেস ইকুয়ালস টু টি লেস ইকুয়ালস টু বি হোয়ার এক্স টি অ্যান্ড ওয়াই টি আর কন্টিনিউয়াস ফাংশন অফ টি, যেখানে এক্স টি এবং ওয়াই টি হচ্ছে টি এর কন্টিনিউয়াস ফাংশন, রিপ্রেজেন্টস অ্যান আর্ক ইন দ্য কমপ্লেক্স প্লেন। আমরা এর আগে আর্ক পড়েছি, পড়িনি তা নয়। এখানকার বিশেষত্বটা হচ্ছে এখানে আমরা কমপ্লেক্স প্লেনের উপরে কাজ করছি। জেড টি ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি, দিস ইজ এ কমপ্লেক্স কম্বিনেশন, এবং এই কমপ্লেক্স কম্বিনেশনটা ইন্ডিকেট করছে জেড টিকে। টি এর ভ্যালু ক্লোজ ডেবির মধ্যে এভরি পয়েন্ট, তাহলে টি এর ইনফাইনাইটলি মেনি ভ্যালু বসালে আমরা ইনফাইনাইটলি মেনি জেড টি পেয়ে যাব। ইন্ডিভিজুয়ালি এখানে এক্স টি এবং ওয়াই টি হচ্ছে টি এর কন্টিনিউয়াস ফাংশন, তাহলে জেড টি ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি এ লেস ইকুয়ালস টু টি লেস ইকুয়ালস টু বি, যেখানে এক্স টি ওয়াই টি আর কন্টিনিউয়াস ফাংশন অফ টি। তাহলে এই যে করসপন্ডিং জেড টির ভ্যালুগুলোকে প্লটিং করে গেলে এক্স টি, তুমি প্রত্যেকটা টি এর এগেনস্টে একটা করে এক্স টি ওয়াই টি পাবে। দ্যাট ইজ এক্স টি ওয়াই টির কমপ্লেক্স কম্বিনেশনটা তোমাকে জেড টি দেবে। এই জেড টির পয়েন্টগুলোকে যদি এগ্রিগেট করো তাহলে অবভিয়াসলি দিস ইজ এ আর্ক ইন দ্য কমপ্লেক্স প্লেন, কারণ এখানে আমরা দুটো রিয়াল ভ্যালুড ফাংশন, রিয়াল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন এক্স টি এবং ওয়াই টির কমপ্লেক্স কম্বিনেশন নিয়েছি। যদি এই আর্কটার মধ্যে কোথাও ডিসকন্টিনিউটি না থাকে এবং প্রত্যেকটা পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমরা একে একটা রেগুলার আর্ক বলতে পারি। আমরা এখানে একে একটা রেগুলার আর্ক বলতে পারি। ইফ দ্য আর্ক ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল দেন ইট ইজ কল্ড রেগুলার আর্ক। আমরা যদি এই আর্কের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি খুঁজে না পাই এবং ডিফারেন্সিয়েবল না হয়, তাহলে আমরা একে একটা রেগুলার আর্ক বলতে পারি। এ পয়েন্টের যে কমপ্লেক্স ভ্যালু দ্যাট ইজ জেড এ, বি পয়েন্টের যে কমপ্লেক্স ভ্যালু জেড বি, এর একটা স্পেসিফিক মিনিং আছে। জেড একে আমরা বলি ইনিশিয়াল পয়েন্ট আর জেড বিকে আমরা বলি টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট মানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু টার্মিনাল ভ্যালু। জেডটা হচ্ছে জেড এক্স এর কালেকশনের ইনিশিয়াল পয়েন্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এরা ইনিশিয়াল ভ্যালু। জেড বিটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। দিস ইজ দ্য আর্ক, দিস ইজ দ্য ডেফিনেশন অফ এ কমপ্লেক্স আর্ক, আর্ক ইন কমপ্লেক্স প্লেন। এবারে হচ্ছে সিম্পল কার্ভ, বা অনেক সময় অনেক বইয়ে সিম্পল আর্ক শব্দটাও মেনশন করা থাকবে। আলটিমেটলি আর্ক কার্ভের মধ্যে আমরা খুব বেশি তফাৎ করি না, ওটাকে কন্টিনিউ করে নিলেই আমরা আর্ক থেকে কার্ভ পেয়ে যাই। কার্ভের উপরে দুটো কনজিকিউটিভ পয়েন্ট যদি আমরা নিই, তার মিডিলের গ্যাপটাকেই আমরা আর্ক বলি, বা খুব কাছাকাছি দুটো পয়েন্টের মিডিলের যদি আমরা গ্যাপটা নিই তাকে আমরা আর্ক বলি। ইন দ্যাট সেন্স এখানে আর্ক কার্ভ যেটা দিয়ে খুশি ডেফিনেশন লিখতে পারো, কোনো অসুবিধা সেরকম কিছু নেই। কার্ভের মধ্যে আর্ক লিখলেও কোনো অসুবিধা নেই। সিম্পল কার্ভ বলেছে অ্যান arc
zt equals to xt plus iyt, obviously this is a complex combination of xt and yt, is said to be simple arc. একে আমরা simple arc বলবো কখন? if z is 1 1 on an open interval open ab, যদি জেডটা ওপেন এবির মধ্যে 1 1 হয়, 1 1 মানে সে ইনজেক্টিভিটিকে ডিফাইন করবে, এবং ইনজেক্টিভিটিকে ডিফাইন করা মানেই t1 t2 ডিফারেন্ট ভ্যালুর জন্য zt1 zt2 ডিফারেন্ট ভ্যালু তৈরি করবে। তার মানে কোনো জেড ভ্যালু অ্যানাদার কোনো জেড ভ্যালুতে মানে মিলিত হবে না, দ্যাট ইজ তারা ইন্টারসেক্ট করবে না। দ্যাট ইজ সিম্পল কার্ভের ক্ষেত্রে কার্ভ নিজে কখনো নিজেকে ইন্টারসেক্ট করবে না, কারণ ও যদি নিজে নিজেকে ইন্টারসেক্ট করে, দেখা যাচ্ছে একটা কার্ভ নিজে নিজেকে ইন্টারসেক্ট করেছে, তার মানে ও আসছিল এইভাবে আবার এইভাবে গিয়ে ইন্টারসেক্ট করেছে, দ্যাট ইজ দুটো ডিফারেন্ট টি এর মানের জন্য সেম zt1 তৈরি হয়েছে, যেটা হবে না, কারণ ও হচ্ছে 1 1 1 1, দ্যাট ইজ ইনজেক্টিভের কন্ডিশন অনুযায়ী ও কখনোই নিজেকে ইন্টারসেক্ট করতে পারবে না। তার মানে zt1 zt2 সাথে ইকুয়াল হবে অনলি হোয়েন t1 ইকুয়ালস টু t2, zt1 ইকুয়ালস টু zt2 হবে অনলি হোয়েন t1 ইকুয়ালস টু t2, t1 যদি t2 এর সাথে ইকুয়াল হয় তবে zt1 zt2 এর সাথে ইকুয়াল হবে। এটা হলো সিম্পল কার্ভের ডেফিনেশন। আমরা একটা কার্ভকে সিম্পল বলবো যদি z1 1 হয় ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে, এখানে যদি ইনবাউন্ড ক্লোজড এবি দেওয়া থাকে আমরা কনসিডার করব ওপেন এবির মধ্যে, এবি নিয়ে টার্মিনাল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট নিয়ে আমাদের খুব বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। দ্যাট ইজ 1 1 হওয়া মানে এ কখনো নিজেকে ইন্টারসেক্ট করবে না, দ্যাট ইজ zt1 ইকুয়ালস টু zt2 অনলি হোয়েন t1 ইকুয়ালস টু t2। কার্ভকে আমরা ক্লোজড বলবো, দ্যাট ইজ বন্ধ হয়ে গিয়েছে কখন? যদি তার শুরু শেষ মিলে যায়, দ্যাট ইজ যদি ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু দ্যাট ইজ জেড এ জেড বি ইকুয়াল হয় তাহলে আমরা তাকে ক্লোজড বলবো। যদি জেড এ জেড বি ইকুয়াল হয় তাকে আমরা ক্লোজড বলবো। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, ধরে নাও জেড টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আইটি, জেড একটা ফাংশন ডিফাইন্ড ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল 0 to π to c। অবজার্ভ করে দেখো 0 পয়েন্টের ফাংশনাল ভ্যালু ই টু দি পাওয়ার 0 দ্যাট ইকুয়ালস টু 1, 2 π পয়েন্টের ফাংশনাল ভ্যালু z টু π ই টু দি পাওয়ার 2 π i, তার ভ্যালু 1, দ্যাট ইজ z ইজ ক্লোজড অন ক্লোজড ইন্টারভ্যাল 0 to π। এবারে চলে আসছে এই কনসেপ্টটাকে একটু এক্সটেন্ড করে আমরা ক্লোজড কন্টুর। ক্লোজড কন্টুরের ডেফিনেশন কি বলছে না, a curve which is composed of a finite number of regular arc is called a closed contour। closed contour বলতে আমরা সেই কার্ভকে বুঝবো যে ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্কের মানে সাম আপ, দ্যাট ইজ কম্পোজড বাই এ ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্ক। কন্টুর বলতে আমরা বুঝবো কিছু ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্কের এগ্রিগেট। That is, by a closed contour we means a closed simple arc consisting of a finite number of regular arc, that is একটা কন্টুর অলওয়েজ কি হবে, ক্লোজড হবে এবং কখনো ইন্টারসেক্ট নিজে নিজেকে ইন্টারসেক্ট করবে না। সিম্পল, দ্যাট ইজ কখনো নিজে নিজেকে ইন্টারসেক্ট করবে না এবং ক্লোজড প্রপার্টি ফলো করবে। তাহলে একটা কন্টুর বলতে আমরা কি বুঝবো, কম্পোজড অফ এ ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্ক, কিছু ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্কের কম্বিনেশনকে আমরা বলি কন্টুর। তার মানে এই আর্কগুলোর মধ্যে কোনো ডিসকন্টিনিউটি নেই এবং প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ডিফারেন্সিয়েবল, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ডিফারেন্সিয়েবল। এবার আমরা কি বলছি, এ সিম্পল আর্কও হবে ক্লোজড সিম্পল আর্ক। সিম্পল আর্ক মানে এ কখনোই নিজে নিজেকে ইন্টারসেক্ট করবে না, ক্লোজড, দ্যাট ইজ ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান হবে। ইন দ্যাট সেন্স এটাকে আমরা বলি ক্লোজড কন্টুর। এ কার্ভ হুইচ ইজ কম্পোজড বাই এ ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্ক ইজ কল্ড এ ক্লোজড কন্টুর। কিছু ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্কের কম্বিনেশন এবং ও ক্লোজড হবে, সিম্পল হবে,
দ্যাট ইজ যে ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্কগুলোকে আমরা নেব তাদের ব্রাঞ্চ ভ্যালুগুলো প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুগুলো রেসপেক্টে সে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে। আর যেহেতু সিম্পল তার মানে সে কখনো তাকে ইন্টারসেক্ট করবে না। রেকটিফিয়েবল আর্ক, রেকটিফিকেশন মানে তোমরা আগে থেকেই জানো, সেমিস্টার 1-এ আর্ক লেন্থ পড়েছিলে। আর্ক লেন্থ মানেই রেকটিফিকেশন, আমি তখন করিয়েছিলাম। রেকটিফিকেশন মানে হচ্ছে তুমি এর ফিজিক্যাল ভ্যালুটাকে আইডেন্টিফাই করতে পারবে, তুমি এর ফিজিক্যাল ভ্যালুটাকে আইডেন্টিফাই করতে পারবে, তুমি এর ফিজিক্যাল ভ্যালুটাকে আইডেন্টিফাই করতে পারবে। ধরে নাও জেড ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি বি দ্য ইকুয়েশন অফ এ গিভেন আর্ক। একটা আর্কের ইকুয়েশন জেড টি ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি, যেখানে টি এর রেঞ্জ হচ্ছে টি জিরোর থেকে বড় বা সমান, ক্যাপিটাল টি এর থেকে ছোট বা সমান। দি রেঞ্জ অফ টি বিইং টি জিরো লেস ইকুয়ালস টু টি লেস ইকুয়ালস টু ক্যাপিটাল টি। ধরে নাও T0 less than T1 less than T2 less than Tn equals to T এর corresponding Z ভ্যালুগুলো হলো Z0 up to Zn। দ্যাট ইজ দেখতেই পাচ্ছ এখানে একটা পার্টিশন ব্রেক তৈরি করা হয়েছে। আমরা লিখেছি let Z0 up to Zn be the point of this arc corresponding to the values T0 up to Tn of T, where T0 less than T1 less than Tn equals to T। দ্যাট ইজ এই যে T0 এবং T যে ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা কনসিডার করেছি, T0 এবং T যে ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা কনসিডার করেছি, T0, T যে ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা কনসিডার করেছি তার মধ্যে করসপন্ডিংলি তুমি T0 থেকে Tn ভ্যালু কনসিডার করো, এই যে ভ্যালুগুলোকে কনসিডার করো T1 থেকে Tn, তার করসপন্ডিং ভ্যালুগুলো হচ্ছে Z1 থেকে Zn এবং T0 রেসপেক্টে আমরা নিয়েছি Z0। এখানে Tn মানেই কিন্তু T0টা ইন্ডিপেন্ডেন্টলি আছে কারণ আমরা পার্টিশনের রুলটাকে মেনটেন করেছি, টোটাল n+1 সংখ্যক পয়েন্ট করসপন্ডিং, দিজ আর দ্য ফাংশনাল ভ্যালুস। ওকে, তাহলে আমরা এই আর্কটাকে এখানে কিভাবে পাবো বা পলিনোমিয়ালের লেন্থটাকে কিভাবে পাবো, পরপর যোগ করব। Z0-র সাথে Z1 যোগ করলে আমরা একটা লেন্থ পাবো, Z1-এর সাথে Z2 যোগ করলে আমরা একটা লেন্থ পাবো, Z2-র সাথে Z3 যোগ করলে আমরা একটা লেন্থ পাবো, Zn-1-এর সাথে Zn যোগ করলে আমরা একটা লেন্থ পাবো। ওকে, তার মানে আমরা কি বলতে পারি, Z1 টু Z2 Z0 টু Z1, Z1 টু Z2 ডট 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 এইভাবে যদি সবগুলোকে যোগ করি আমরা এরকম একটা লাইন সেগমেন্টের লেন্থ পেয়ে যাব, সামেশন r ইকুয়ালস টু 1 টু n মডিউলাস ZR মাইনাস ZR মাইনাস 1। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে পার্টিশনের ক্ষেত্রে আমরা যেমন করে থাকি, যদি এর কোনো ফাইনাইট লিমিট থেকে থাকে তাহলে আমরা বলবো দ্য আর্ক ZT ইকুয়ালস টু XT প্লাস IYT ইজ রেকটিফিয়েবল অ্যান্ড ইটস লেন্থ ইজ L। এখানে আর্কটাকে সাধারণত আমরা ক্যাপিটাল L দিয়ে ডিফাইন করি, দ্যাট ইজ এগ্রিগেট হয়ে যে আর্কটা তৈরি করলো সেটাকে আমরা L দিয়ে ডিফাইন করি। এটা অনেকটা আমাদের ক্যালকুলাসের মতো, যে ZT ইকুয়ালস টু XT প্লাস IYT একটা গিভেন আর্ক দেওয়া আছে, টি এর রেঞ্জটা এখানে বলে দিয়েছে ক্লোজড ইন্টারভাল T0কে আমি পার্টিশনে ব্রেক করলাম, যেভাবে আমরা রিমান ইন্টিগ্রেশনে পার্টিশন বের করে তার লিমিটিং ভ্যালু নিতাম অনেকটা সেই ধরনের পার্টিশনে ব্রেক করলাম। করসপন্ডিং জেড ভ্যালুগুলো হয়ে গেল দিস। আমি এরা এগ্রিগেট হয়ে যে আর্কটা তৈরি করছে তার লেন্থ বের করার টেন্ডেন্সিতে আছি। তাহলে আমি কি করলাম, Z0 Z1 যোগ করে একটা ফাইনাইট লেন্থ পাবো, Z1 Z2 যোগ করে একটা ফাইনাইট লেন্থ পাবো, এইভাবে সবগুলোকে যোগ করে ফেললে ফাইনালি আমরা একটা সেগমেন্ট পাবো যার আর্ক ভ্যালু হয়ে যাবে এটা। যদি এর n টেন্ডস টু ইনফিনিটিতে লিমিটের এক্সিস্টেন্স থাকে, ধরে নাও সেই লিমিটটা হচ্ছে L এবং সেটা ফাইনাইট, তাহলে আমরা বলবো এই এগ্রিগেটটা যে আর্ক ক্যাপিটাল L-কে ডিফাইন করে সেই আর্কটা অবশ্যই তৈরি হচ্ছে একে ভ্যারি করিয়ে, তাহলে সেই আর্ক Lটা রেকটিফিয়েবল এবং তার ভ্যালুটা হচ্ছে L। এটা ইন্টিগ্রেশনের প্রপারলি নয়, বাট ইন্টিগ্রেশনে ঢোকার একটা রাস্তা তৈরি করে রাখা হলো। এবং বাই কনভেনশন আমরা মনে রাখবো, যদি ইন্টিগ্রেশনটা ক্লোজড এবির উপরে হয় তাহলে ইন্টিগ্রেশন ওভার L dz দ্যাট অলওয়েজ দেবে ইন্টারভ্যাল লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল v মাইনাস a। ইন্টিগ্রেশন ওভার লেন্থ মডিউলাস dz অলওয়েজ দেবে লেন্থ অফ দ্য আর্ক L, কারণ এখানে মডিউলাস dz দেওয়া মানে
আমরা ধরে নিচ্ছি না সবাই পজিটিভ সেন্সে বিলং করছে। আর্কের লেন্থ যেটুকু হবে, লেন্থটা নেওয়ার সময় আমরা পজিটিভ সেন্সে নেব। ইন্টিগ্রেশন ওভার জেড ডিজেড, ইন্টিগ্রেশন ওভার এল জেড ডিজেড, রেঞ্জ যদি এ টু বি হয় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু, দিস আর দ্য সাম স্ট্যান্ডার্ড ফিগার। এগুলোকে আমরা সবাই জানি, জাস্ট একবার মনে করিয়ে দেওয়া। জর্ডান কার্ভ, এখানে আমাদের জর্ডান কার্ভ বা জর্ডান থিওরিম নিয়ে অনেক কিছু করতে হবে। জর্ডান কার্ভ হচ্ছে সিম্পল ক্লোজড কার্ভকে আমরা অলওয়েজ বলি জর্ডান কার্ভ। জর্ডান কার্ভ নিয়ে পরে আমি অনেক ডিটেলসে দেবো, যখন থিওরিমটা আসবে তখন আমি ডিটেলসে দেবো, এখন অতটা কিছু দরকার নেই, জাস্ট ডেফিনেশনগুলো জেনে রাখো। যে কোনো সিম্পল ক্লোজড কার্ভকে আমরা বলি জর্ডান কার্ভ। রিভার্সাল অফ দ্য কার্ভ, কার্ভের রিভার্সাল, দ্যাট ইজ আমরা সাধারণত তো ইনক্রিজিং সেন্সে ভাবি, মনে রাখতে হবে টি এর পরিবর্তে মাইনাস টিও থাকে, বাট মাইনাস টিটার রিফ্লেকশন সবসময় মাইনাস টি নাও হতে পারে। আমরা ইন্টারভ্যাল অনুযায়ী গেলে মাইনাস টি এর রিফ্লেকশনটা একটু অন্য ধরনেরও হতে পারে। তো ধরে নাও জেড হচ্ছে একটা কার্ভ যাকে আমি পি পজিশন থেকে কিউ পজিশনে পুল করে ট্রেস করেছি। জেড হচ্ছে একটা কার্ভ যাকে আমি পি পজিশন থেকে কিউ পজিশনে পুল করে ট্রেস করেছি, পি থেকে কিউ অবধি পুল করে আমি জেডটাকে ট্রেস করেছি, দিস ইজ দ্য জেড। তাহলে মাইনাস জেডটা কত? কিউ থেকে পিতে পুল করলে যে ট্রেসটা তৈরি হবে দ্যাট ইজ দ্য মাইনাস জেড, দ্যাট ইজ দ্য রিভার্সাল। দ্যাট ইজ জেড ইফ জেড ট্রেসেস এ কার্ভ ফ্রম দ্য পজিশন পি টু কিউ, যাকে পি থেকে কিউতে টানা হয়েছে, যেখানে পি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট and q is the terminal point. Then the same curve when traversed from q to p, যখন তাকে q থেকে p তে টানা হয়েছে তাকে আমরা বলি রিভার্সাল অফ জেড, জেডের রিভার্সাল, and is denoted by minus z। রিভার্সালকে যদি ফরওয়ার্ড কার্ভটাকে আমরা জেড দিয়ে ডিফাইন করি, রিভার্সালকে আমরা মাইনাস জেড দিয়ে ডিফাইন করি। এবং মাইনাস জেডকে যদি টি এর উপরে অপারেট করি সেটা অবভিয়াসলি হবে জেডের ভ্যালু ফর এ প্লাস বি মাইনাস টি, যদি আমাদের জেডটা এ বি টু সি ডিফাইন থাকে এবং যে কোনো টি বিলংস টু ক্লোজড এবির জন্য। এটাই হলো রিভার্সালের ফিজিক্যাল কনসেপ্ট। জেড যদি পি টু কিউ যায়, সেম কার্ভ যদি কিউ টু পি আমরা ব্যাক করি, দ্যাট ইজকে আমরা বলি রিভার্সাল অফ জেড। এবং রিভার্সাল মিনস সাধারণত এটা তুমি ভাবতে পারো নেগেটিভ কনসেপ্ট, দ্যাট ইজ মাইনাস জেড। মাইনাস জেড টি এর উপরে অপারেট হওয়া মানে জেডটির ক্ষেত্রে টি নিয়েছিলাম আমরা এ প্লাস বি, এ কমা বি ক্লোজ ইন্টারভ্যাল থেকে, তাহলে মাইনাস জেডের ক্ষেত্রে আমরা ব্যাক করছি, দ্যাট ইজ প্রথমে আমরা এ থেকে বি অবধি চলে গেলাম, এবারে আমরা একইভাবে ফিরছি, তাহলে যেটা প্রিভিয়াস টি পজিশন ছিল সেটা হয়ে যাবে এবার এ প্লাস বি মাইনাস টি। দ্যাট ইজ রিভার্সালের ক্ষেত্রে মাইনাস জেড যদি টি এর উপরে অপারেট হয়, তার মানে জেডের করসপন্ডিং ভ্যালু কোন পয়েন্টে? এ প্লাস বি মাইনাস টি পয়েন্টে। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নাও জেডটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আইটি, ইন্টারভ্যালটা বা ডোমেনটা হচ্ছে এখানে ক্লোজড ইন্টারভ্যাল 0 পাই। ই টু দি পাওয়ার আইটি মানে আমরা সবাই জানি অয়লার্স ফাংশন কস টি প্লাস আই সাইন টি। তাহলে রিভার্সাল অফ জেড দ্যাট ইজ মাইনাস জেড। মাইনাস জেড টি এর উপরে অপারেট হওয়া মানে জেডের ভ্যালু for 0 plus pi minus t, 0 plus pi minus t, that is z of pi minus t। তাহলে e to the power I into pi minus t, that is e to the power I pi into e to the power minus t। e to the power I pi মানে কত? -1, আমরা তো সবাই জানি cos pi plus I sin pi। আর e to the power minus i t যেমন ছিল আমাদের অয়লার্স ফর্মে লিখে দিলাম minus cos t into sin t, that is minus z over t equals to minus of cos t minus sin t। This is the reversal of z when z equals to e to the power it। এবারে হচ্ছে স্মুথ কার্ভ। স্মুথ কার্ভের ডেফিনেশনটা কি দিয়ে দিই, ঠিক আছে। যে কোনো কার্ভ যদি ডিফারেন্সিয়েবল হয় এবং তার নন ভ্যানিশিং ডেরিভেটিভ থাকে তাহলে আমরা তাকে বলি স্মুথ কার্ভ। ইফ z is differentiable with non vanishing derivative, z ডিফারেন্সিয়েবল এবং জেডের কোনো ভ্যানিশিং ডেরিভেটিভ নেই, তাহলে আমরা তাকে বলি স্মুথ কার্ভ। তার মানে জেড ইকুয়ালস জেডের অ্যাকচুয়াল কমপ্লেক্স কম্বিনেশনটা কত? এক্স প্লাস আইটি। দ্যাট ইজ জেড স্মুথ হওয়া মানে জেড ডিফারেন্সিয়েবল, অবশ্যই ডিফারেন্সিয়েবল, নন ভ্যানিশিং ডিফারেন্সিয়েবল মানে কি সে ডিফারেন্সিয়েবল, তার মানে এক্স টি ওয়াই টি তারা দুজনেই ডিফারেন্সিয়েবল এবং এক্স ড্যাশ টি ওয়াই ড্যাশ টি কোথাও ভ্যানিশ করবে না।
জেড ড্যাশ টি এর ফিজিক্যাল ভ্যালুটা কত, এক্স ড্যাশ টি প্লাস আই ওয়াই ড্যাশ টি। তাহলে আর্গুমেন্ট অফ জেড ড্যাশ টি কত হবে, ট্যান ইনভার্স ওয়াই ড্যাশ টি বাই এক্স ড্যাশ টি, যেখানে এক্স ড্যাশ টি এবং ওয়াই ড্যাশ টি দুজনে কখনো কিন্তু ভ্যানিশ করবে না। আমরা কি বলেছি, জেড ড্যাশ টি কখনো ভ্যানিশ করবে না, দ্যাট ইজ এক্স ড্যাশ টি ওয়াই ড্যাশ টি দুজনে কখনো ভ্যানিশ করবে না। এখানে বলা যাচ্ছে তার জন্য টুগেদার, আমি প্রথমে টুগেদারটা মনে হয় বলতে ভুলে গেছি, যাই হোক। তাহলে খেয়াল করে দেখো, যদি ওয়াই ড্যাশ টি জিরো হয় তাহলে ট্যান ইনভার্স জিরো, আলটিমেটলি আর্গুমেন্ট অফ জেড ড্যাশ টি হয়ে গেল কত, জিরো, ট্যান ইনভার্স জিরো। যদি ওয়াই ড্যাশ টি ফাইনাইট হয়, এক্স ড্যাশ টি জিরো হয়, ট্যান ইনভার্স ইনফিনিটি, আর্গুমেন্ট অফ জেড ড্যাশ টি পাই বাই টু। বাট ওয়াই ড্যাশ টি এবং এক্স ড্যাশ টি কখনোই জিরো হবে না, দ্যাট ইজ ট্যান ইনভার্স জিরো বাই জিরো ফর্ম আসবে না। জিরো বাই জিরো ফর্ম হচ্ছে আনডিফাইন্ড। যেহেতু এক্স ড্যাশ টি ওয়াই ড্যাশ টি দুজনেই একসাথে জিরো হবে না, আর্গুমেন্ট অফ জেড ড্যাশ টি অলওয়েজ ডিফাইন্ড হবে, সে যে কোনো ভ্যালু অ্যাসিউম করবে, বা ট্যান ইনভার্স জিরো বাই জিরো সেটা কখনো আসবে না। তার মানে আমরা এখান থেকে ক্লেম করতে পারি কার্ভটা কখনোই অরিজিন দিয়ে পাস করবে না, কখনোই অরিজিন দিয়ে পাস করবে না। এটা হলো স্মুথ কার্ভের ডেফিনেশন, উপরেরটা ডেফিনেশন। এগুলো কার্যক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, তাই কনসেপ্টটা আমি বলে দিলাম যে এক্স ড্যাশ টি ওয়াই ড্যাশ টি সাইমালটেনিয়াসলি ভ্যানিশ করবে না, এটা জিরো, নিচেরটা জিরো নয়, ট্যান ইনভার্স জিরো, জিরো, দ্যাট ইজ ভ্যালু আছে, এটা ভ্যালিড, এটা জিরো, ইনফিনিটি পাই বাই টু ভ্যালু আছে, দুজনেই জিরো, জিরো বাই জিরো, এটা হবে না। এবার হচ্ছে কমন প্যারামিটারাইজেশন ইন কমপ্লেক্স প্লেন। কমন প্যারামিটারাইজেশন এগুলো জাস্ট একটু মনে রাখা, কমপ্লেক্স প্লেনে আমরা লাইনকে কিভাবে লিখি। জেড জিরো জেড ওয়ানকে কন্টেন করবে এমন যে কোনো লাইনের প্যারামেট্রিক ফর্ম হবে জেড টি ইকুয়ালস টু জেড জিরো ইন্টু ওয়ান মাইনাস টি প্লাস জেড ওয়ান টি, যেখানে অবভিয়াসলি টি এর ভ্যালু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি রান করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। পার্থক্য হচ্ছে এখানে জেড জিরো জেড ওয়ানকে কন্টেন করবে, দ্যাট ইজ লাইনটা এরকম হবে, লাইনটা যত খুশি এক্সটেন্ড হতে পারে, এর মধ্যে একটা পয়েন্ট জেড জিরো আছে, একটা পয়েন্ট জেড ওয়ান আছে, এইটুকুই ব্যাপার। বাট লাইনটা জেড জিরো জেড ওয়ানেই শেষ নয়, কিন্তু যেখানে খুশি যেতে পারে। এটা হলো প্যারামিটারাইজেশন অফ এনি লাইন থ্রু দ্য পয়েন্ট জেড জিরো জেড ওয়ান। এবারে আমরা জেড জিরো টু জেড ওয়ান লাইনের সেগমেন্ট নেব, দ্যাট ইজ আমরা এই পুরো লাইন থেকে শুধুমাত্র জেড জিরো টু জেড ওয়ান এটুকুকেই নিয়ে নেব। এই একটা লাইন নেব যার একটা প্রান্ত হচ্ছে জেড জিরো, একটা প্রান্ত হচ্ছে জেড ওয়ান। আমরা জেড জিরোর পরে এর কোনো অস্তিত্ব নেই, জেড ওয়ানের জেড জিরোর আগে কোনো অস্তিত্ব নেই, জেড ওয়ানের পরে কোনো অস্তিত্ব নেই। তাহলে ইন দ্যাট কেস আমরা লাইন সেগমেন্টটাকে লিখব জেড টি ইকুয়ালস টু জেড জিরো ইন্টু ওয়ান মাইনাস টি প্লাস জেড ওয়ান টি, হোয়ার টি গ্রেটার ইকুয়ালস টু জিরো লেস ইকুয়ালস টু ওয়ান। Parameterization of the line segment from Z0 to Z1 is this. Ray, রশ্মি বলেছে a parameterization of the ray emanating from Z0 and containing Z1 is Zt equals to Z0 into 1 minus t plus Z1t, t greater equals to 0 less than infinity. Emanating মানে উৎসস্থল, একটা রশ্মি যার উৎসস্থল হচ্ছে 0 এবং সে Z1 কে কন্টেন করে, তার ইকুয়েশন হবে যে প্যারামিটারাইজড ইকুয়েশন হবে Zt ইকুয়ালস টু Z0 ইন্টু 1 মাইনাস টি প্লাস Z1t, দ্যাট ইজ ধরে নাও উৎসস্থল হচ্ছে এটা, এটা উৎসস্থল, এখান থেকে স্টার্ট করছে, এদিকে কিন্তু ও ইনফাইনাইটলি রান করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, এদিকেও ইনফাইনাইটলি রান করতে পারে, এদিকে ও ইনফাইনাইটলি রান করতে পারে। বাট এর উপরে একটা পয়েন্ট আছে Z1 আর উৎসস্থলটা হচ্ছে Z0, তাহলে তার ক্ষেত্রে এখানের জন্য টি গ্রেটার ইকুয়ালস টু 0, বাট এদিকে যেহেতু এক্সটেন্ড হচ্ছে লেস দ্যান ইনফিনিটি, দেখতেই পাচ্ছ টি গ্রেটার ইকুয়ালস টু 0 লেস দ্যান ইনফিনিটি। সার্কেল, যে কোনো সার্কেল যা সেন্টার Z0 এবং রেডিয়াস r, তাকে আমরা প্যারামিটারাইজড আগেও করেছি, যা কমপ্লেক্সেও তাই থাকবে, ওখানে xy দিয়ে লিখতাম, এখানে z দিয়ে লিখবো। Zt ইকুয়ালস টু Z0 ইন্টু r ইন্টু Z0 প্লাস r ইন্টু cos t মাইনাস i sin t, t গ্রেটার ইকুয়ালস টু 0 লেস ইকুয়ালস টু 2 পাই। সার্কেলের সেন্টার Z0, রেডিয়াস r, খুবই সোজা।
জেড মাইনাস জেড জিরো করে নাও, দিয়ে বোথ সাইড স্কোয়ার করে নাও, দেখো তুমি পেয়ে যাবে মডিউলাস জেড মাইনাস জেড জিরো তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ সেন্টার জেড জিরো অ্যান্ড রেডিয়াস আর। খুব সহজেই এটাকে প্যারামেট্রিকে আনা যায়। বোথ সাইড থেকে জেড জিরোটাকে সাবস্ট্রাক্ট করে নাও, তাহলে ডান দিকে বাঁ দিকে চলে আসবে জেড মাইনাস জেড জিরো, ডান দিকেরটা পড়ে থাকে, এবার স্কোয়ার করো, দেখো তোমার সার্কেলের ইকুয়েশন চলে এসছে। তো দিজ আর দ্য স্ট্যান্ডার্ড কার্ভ বা স্ট্যান্ডার্ড ডেফিনেশান যেগুলো আমাদের আগামীতে কাজে লাগবে। শুরু হলো, আস্তে আস্তে চলবে, কোনো অসুবিধা নেই।